সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের আজকের অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন তাকে আনতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। আমাদের অভিনয় শিল্পে তার তুলনা তিনি নিজেই। কোনো রকম বাক্য ব্যয় না করে বলবো তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিল্পী দিলারা জামান। অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1994 সাল পরিচালক হুমায়ুন আহমেদ তৈরি করলেন আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধভিত্তিক একটি ছবি, ছোট্ট একটি চরিত্রে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি দিলারা জামান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। সাংস্কৃতিক অঙ্গনে কি করে এলেন? আমার জন্ম যেখানে নোয়াখালী জেলার খুব রক্ষণশীল পরিবারে, তবে আমার আব্বা আম্মা খুব উদার মনের ছিলেন, সংস্কৃতি মনা, এবং আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার মানুষ। আমার মা নিজের যেটা সুযোগ পাননি, ওই আমার ভেতর দিয়ে সেটা চেষ্টা করেছেন যে সেটা পরিপূর্ণ করা যায় কিনা, যার জন্য আমাকে উনি গান শেখাতে চেয়েছেন, নাচ শেখাতে চেয়েছেন, আর অভিনয়টা ওটা আমার নিজের ভেতর থেকে আসা। প্রথম অভিনয় আপনার ইউনিভার্সিটি লাইফে? ইউনিভার্সিটি না, তার আগে স্কুলে ছোট্ট একটা ওই ম্যাট্রিকের মেয়েদের ফেয়ারওয়েল হয় 57 সালে। তখন আমি একটা নাটকে অল্প একটুখানি মামলার ফল, আমাদের সেটা পাঠ্যপুস্তকে ছিল শরৎচন্দ্র, সেখানে মামি চরিত্রটি এবং ঝগড়াটে, তো সেই চরিত্রটি করে মানে খুবই উত্তেজিত, এবং ভেতরে আমার মানে সে যে কি আনন্দ, মুখে যে মেকআপ দিয়েছি ওটা নিয়ে বাসে করে বাসায় এসেছি যে পথে সবাই দেখবে যে অভিনয় করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই আমি আমার নাট্যগুরু আমি বলবো নুরুল মোমেন স্যার, অধ্যাপক, উনি আইন বিভাগের ছিলেন। তা উনি প্রতি বছর, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ হতো, তো তখন তিনি সব মেডিকেল কলেজ, এমনি কলেজ, স্কুল, সবখান থেকে ছেলেমেয়েরা যারা একটু অভিনয় করতে আগ্রহী তাদেরকে নিয়ে উনি আর কি নাটক অভিনয় করে, ওখানে প্রতিযোগিতা হতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সেইখানে আমি পরপর 2 বার ওনার নাটক করে আমি প্রথম পুরস্কার পেয়েছি। তখনই একটু ভিতরে খুব মানে একটা আন্দোলিত হতে শুরু করলো যে আমি অভিনয় করব। তারপরে যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন একটা বিরাট সুযোগ, ডাকসুর নাটক, শহীদ মনির চৌধুরী স্যার, বাংলা ডিপার্টমেন্টের। আমি অত্যন্ত মানে সৌভাগ্যবতী মনে করি নিজেকে যে আমি তাদের মতো অধ্যাপিকাকে পেয়েছিলাম। ডক্টর নীলিমা ইব্রাহিম, আমার মামা ছিলেন মোফাজ্জল হায়দার চৌধুরী। তা বাংলা ডিপার্টমেন্ট তখন খুবই একটা রিচ বলা যায় এসব ব্যাপারে। মনির চৌধুরী স্যার আমার আব্বাকে চিঠি লিখলেন যে আপনার মেয়েটি ডাকসুর নাটক করবে, আপনি একটু অনুমতি দেবেন। আব্বা বললেন ঠিক আছে করো। এই প্রথম তখন আমি ডাকসু নাটক করলাম, এবং টেলিভিশন হলো 65 সালে। আমরা একটু বিটিভির প্রথম নাটকটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনার অভিনীত প্রথম। তখন তো নাটক মানে কি, মানে ক্যামেরার থেকে এক বিগত আমি মানে সরে গেলে আউট অফ ক্যামেরা, ছোট্ট একটা স্টুডিও, তারপরে ওইখানে সব অভিনয়, এবং পরীক্ষার পড়ার মতো ছড়া মুখস্থ করতে হবে সব ডায়লগ, এডিটিং সিস্টেম নেই, কিচ্ছু নাই, লাইভ যাচ্ছে। এবার আমরা জানতে চাইবো আপনার প্রথম ছবি সম্পর্কে, আগুনের পরশমণি, পরিচালক হুমায়ুন আহমেদ। তাকে আমি খুব গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে। তার নাটকের ভেতর দিয়ে কিন্তু আমার এই অগ্রযাত্রা, উনি যখন বললেন আমি তখন তো রাজি হয়ে গেলাম যে না করব।
অল্প একটু চরিত্র, কিন্তু মানে এত চমৎকার উনি মানে সব বুঝিয়ে দিলেন সবকিছু। ঢাকার ওল্ড টাউনে নাটক আমার মানে আপনি নূর ভাইয়ের মার চরিত্রে কাজ করেছেন। সে মুক্তিযোদ্ধা লুকিয়ে লুকিয়ে এসছে মায়ের সঙ্গে দেখা করতে, আবার মিলিটারি আসছে তাড়াতাড়ি, আবার সে পাইপ বেয়ে নেমে যাওয়া, খুবই অল্প একটু সময়। কিন্তু আমি নিজেকে খুব আমার মানে অহংকার হয় এবং আমি খুবই গর্বিত মনে করি এবং তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। তুই এক্ষুনি চলে যা, বাসার সামনে কি একজন ঘোরাঘুরি করছে, তাড়াতাড়ি কর। তুই পেছনে পাইপ দিয়ে নামতে পারবি না। ভাইয়া, এই কাগজটা তোমার পকেটে রেখে দাও। যখন তোমার খুব মন খারাপ হবে তখন তুমি এটা পড়বে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। কেন দেরি করিয়ে দিচ্ছিস? 2007 সাল পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী তৈরি করলেন মেড ইন বাংলাদেশ, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। 2008 সাল সুন্দর একটি ছবি, ছবিটির পরিচালক নার্গিস আক্তার, অভিনয় করলেন দিলারা জামান। মেঘের কোলে রোদ। জি। নার্গিস আক্তার খুবই ভালো একজন পরিচালক, তার সঙ্গে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। এটা একটা প্রমোশনাল ছবি বলা যায়, কিছু বক্তব্য ছিল সেই ছবিতে এবং খুবই ভালো একটা কাজ। মেঘের কোলে রোদ এই ছবিতে আপনি বেশ কিছু আমাদের মেইন স্ট্রিমের যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সাথে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। না, খুবই ভালো। ওরা মানে আসলে আমরা না মানে ছবির জগতে যারা আছি, নাটকে যারা আছে, আমরা সবাই একটা মানে পরিবারের মতো, সবার সুখ দুঃখ কি হলো একটুখানি কিছু রান্না নিয়ে আসা, সবাই ভাগ করে খাওয়া, এটা কিন্তু বাইরের কেউ বুঝবে না। এই যে ভালোবাসা, মায়া, মমতা। নিঝুম না জেনে শুনে তোমাকে বিয়ে করেছে, তার মানে মানে হলো তুমি একজন এইডস আক্রান্ত মানুষ। এইডস? এইডস আক্রান্ত আমি? হ্যাঁ, তুমি হয়তো জানো না, তোমার বাবা মা এইডস আক্রান্ত হয়ে মারা গেছে, আর তাদেরই সন্তান তুমি। চলচ্চিত্রে তার জন্য একটি উল্লেখযোগ্য বছর 2008। ছবির নাম চন্দ্রগ্রহণ, পরিচালক মুরাদ পারভেজ। এই ছবিতে অভিনয় করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে পুরস্কৃত হলেন আমাদের আজকের অতিথি দিলারা জামান। আমি এবং চম্পা আমরা দুজনেই শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কৃত হয়েছি। চম্পা খুবই ভালো অভিনয় করেছে এবং আমি অনেক জায়গায় এটা উল্লেখ করি যে শিল্পীর যে একটা ডেডিকেশন, একটা যে এটা ওকে দেখে আমি শিখেছি। সত্যি আমি খুবই তাকে শ্রদ্ধা জানাই। ও একটা পাগলি মেয়ের চরিত্রে কাজ করেছে। ও 6 দিন ও গোসল করেনি, মানে গোসল করেছে কিন্তু চুল ভেজায়নি। কন্টিনিউটি ব্রেক হবে, সেই জন্যই এখনো যারা জুনিয়র কাজ করে আমি বলি যে দেখো, ওরা আজকে এত বড় শিল্পী হয়েছে, এই যে তাদের একাগ্রতা এবং ডেডিকেশন এবং ভালোবাসা, যে কাজটি করছে সেই চরিত্রের প্রতি সে একনিষ্ঠ। আমার নিজের কথা একটু বলি যে আমি চেষ্টা করেছি যেটুকু করার, বিজ্ঞ বিচারকদের ইয়েতে হয়তো আমি ভালো করেছি, সেই জন্য পুরস্কৃত হয়েছে। তা আমি মাত্র তখন আমেরিকাতে গেছি, তো এর মধ্যে ওই অনলাইন ইয়েতে আমার স্বামী দেখে বলছে কি, এই তুমি পুরস্কার পেয়েছো। আমি বললাম কিসে পুরস্কার? বলে কিনা ছবিতে। আমি ছবি কোন ছবি? তারপরে বললো চন্দ্রগ্রহণ। তো খুব আনন্দিত। কিছুদিন পরেই শুনলাম যে ইয়ে দিবে, পুরস্কার হবে। এটা 2008-এর সেটা ছবিটা। তো এখন আমি বলছি আমি যাব। আমার মেয়ে বলছে আম্মা তুমি মাত্র এসছো, এত টাকা টিকিট কি করতে যাবা? তো তোমার ডিরেক্টর যিনি তিনি নিয়ে নেবেন পুরস্কারটা। আমি বলছি যে না, দেখো আমি আর বেঁচে থাকবো আর এত ভালো কাজ করব আর আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাবো, নিব না, আমি যাব। এর মধ্যে আবার হয়েছে কি, আমি মানে বাঙাল তো সারা জীবন স্বপ্ন দেখতাম বরফ হাতে নিয়ে এমনি করে ছবি তুলবো। ভোরে নামাজ পড়তে উঠছি, দেখি কি একদম আমি জানলা দিয়ে তাকিয়ে আছি, বরফ পড়া দেখছি। একটু পরে দিকে আস্তে আস্তে সব বরফ হচ্ছে। তারপরে 7টার সময় আমি নিচে নেমে দৌড়ে বরফ তুলতে গেছি, পড়ে গেছি। অত ব্যথা ট্যাথা পাইনি, কিন্তু আমার হাতের এখানে ব্যথা লেগেছে। এখন প্লাস্টার হাতে নিয়ে আমার মেয়ে বলছে তুমি যেতে পারবে না বাংলাদেশে। আমি বলছি যে না, আমি যাবই।
এই অবস্থায় হাতে প্লাস্টার নিয়ে ওই অবস্থায় সবচেয়ে বড় হলো যে আমি যখন স্টেজে উঠেছি, প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি আমাকে গলায় মেডেলটা পরিয়ে আসতে জিজ্ঞেস করছেন, হাতে ব্যথা পেয়েছেন? আমার না কি যে ভালো লেগেছে যে সমস্ত ব্যথা সেরে গেল। আমি সবাইকে বলি যে এত ভালো লেগেছে। মাথায় একটু তেল দিয়ে হাতে কটা চুড়ি দিতে পারলে ভালো হতো। অহন কিরাম লাগতেছে আল্লাহ জানে। কোয়ান্তে আইসে কার ঘরে মাইনি, নিজে পায় না ঠাই, শঙ্করের চাই। অহন তারে দেখবে কেটা, তার মায়েরে দেখবে কেটা। 2009 সাল, ছবির নাম মনপুরা, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এই ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। তার অভিনয়ে মুগ্ধ হলাম আমরা, মুগ্ধ হলো সারা দেশবাসী। সেই সম্পর্কে কিছুটা জানবো তার কাছ থেকে। আসলে অভিনয় যত না, গানটার জন্যই সবাই আর কি আমাকে, এখনো না গ্রামে গেলে সবাই বলে কি আপনার ওই গানটা খুব সুন্দর। তখন আমি কি না, ওটা তো আসলে আমি গাইনি, সাধারণ মানুষ তো, মানে সরল। আমি বলছি ওটা চন্দনা। একদিন চন্দনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি ভাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমার এত চমৎকার গলার এত সুন্দর গানটা মানুষ ভাবে যে আমি গেয়েছি, আমার খুব খারাপ লাগে। বল কি না দিদি, আপনি খুব ভালো করে ওটা ইয়ে করেছেন। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। 2014 সাল, ছবির নাম বেহননলা, পরিচালক মুরাদ পারভেজ। চমৎকার একটি চরিত্র, মর্মস্পর্শী একটি চরিত্র অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। খুব অল্প ছবিতে কাজ করেছি এবং খুব বিরাট জায়গা জুড়ে ছিলাম সব ছবিতে, তা না, অল্প অল্প। তো যতটুকু কাজ করেছি চেষ্টা করেছি ভালো করার, মন দিয়ে কাজ করার, এবং পরিচালক কি চায়, চরিত্রটির ডিমান্ড কতটুকু একটু বুঝে কাজ করার চেষ্টা করেছি। তো এখন অনেক কাজ করতে বলে, কিন্তু আসলে বয়স হয়ে গেছে তো শরীরও কুলায় না। ছবি একটা বিরাট ক্যানভাস, বিরাট একটা ব্যাপার, এবং সেটার জন্যে যে চিন্তা, যে চেষ্টা, যে পরিশ্রম, সেটা সত্যি, এটা আমি বলবো যে অনেক কঠিন কাজ। আমি জানি না সবাই যে চিৎকার করে না কিছু না, বাংলা ছবি হারিয়ে যাচ্ছে করছে, আমি মনে করি যে এটা থাকবে না, ঠিক আবার সব ঠিক হয়ে যাবে। আমি খুবই আশাবাদী একজন মানুষ। ও মা, তুই এত সকালে উঠেছিস কেন? কেন আমারে তোরা নিবি নে? না, এই সাত সকালে যাওয়ার দরকার নেই, আসলে তো দেখবি নি। চলো 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 চলো। আমরা একটু জানতে চাইবো, আপনার সহশিল্পী ছিলেন, অনেক কাজ করেছেন একসাথে, অনেক স্মৃতি। আবুল খায়ের ভাই এবং গোলাম মোস্তফা ভাই। আবুল খায়ের ভাই আমার স্বামীর বন্ধু মানুষ, কতবার যে এসছেন আমাদের বাসায়, একসঙ্গে আমরা অভিনয় করেছি, খুবই ঠাট্টা দুষ্টুমি করতেন। আর মুস্তফা ভাই, উনিও আমার সহশিল্পী। টেলিভিশনে ওনার সাথে আমার প্রথম কাজ হলো দিনের শেষে, হুমায়ুন আহমেদের কাজ। এত মানে সহমর্মী এবং এত চমৎকার ওনার ব্যবহার, সব কিছু মিলে আমি একটা সংলাপ বারবার ভুলে যাচ্ছিলাম, কয়েকটা শব্দ বলার পরে মিস হয়ে যাচ্ছিল। উনি আমার সঙ্গে কাজ করছেন, উনি না অধৈর্য হচ্ছেন না, উনি বলছেন না এবার হয়ে যাবে, আপনি করেন, এবার হয়ে যাবে, আপনি করেন। আমি এখনো ওনাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। কষ্ট করে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমরা প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হন। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, যে শিল্প সংস্কৃতি এবং সব কিছুর জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের এই অগ্রযাত্রা, এবং সেই সঙ্গে আজকে আমাকে যে সুযোগটা দিয়েছে, আমি হয়তো থাকবো না, এটা হয়তো আর্কাইভে থেকে যাবে। আমাকে আজকে যে সুযোগ দিলেন, এবং আমার অনেক না বলা কথা আজকে বললাম। ছবির কথা তেমন বলা হয় না, নাটকের কথাই যেখানে ইন্টারভিউ হয় বলি,
কিন্তু আজকে অল্প কাজ করেছি তো সেই জন্য বলতেও সংকোচ লাগে কি করেছি যে বলবো। তবুও আজকে আপনার এত আমাকে এই সুযোগটা দিয়েছে চ্যানেলে এবং আপনার জন্য আসতে পেরেছি। দোয়া করবেন যাতে এই অগণিত মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা এবং কাজ করে যে আনন্দটা পেয়েছি সেই আনন্দ নিয়েই যেন যেতে পারি আর কি।